আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের ক্রিমিনাল ল বিষয়ক আইনি অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং তারপর দিন সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আজকের এই প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হবে। সুতরাং প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপর এই আইনি অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম কো সলিসিটর্স ফার্ম প্রতিষ্ঠিত করেছি। সে অনেক বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি এবং আমার অভিজ্ঞতা এবং দক্ষতা হলো এই ক্রিমিনাল ল এর উপরেই। তাই এই প্রোগ্রামে আমি যখন আসি আমি ক্রিমিনাল ল এর আরেকজন বা স্পেশালিস্ট ব্যারিস্টার অথবা কিউসি কেও সাথে নিয়ে আসি এবং আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ টেলিভিশনের মধ্যে মানুষের মামলার বিষয়াদি আপনার নিয়ে প্রশ্ন করলে মানুষের এই কেসের মামলার বিষয়গুলো আরেকজনের জানা হয়ে যাবে, এই রিস্ক থাকে, যার জন্য আমরা এই প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি সে অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট, কোর্ট অফ অ্যাপিলে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত প্রায় সময় আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আসে, আর সেই প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি আমাদের এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে একটা খুব সিরিয়াস একটা ফ্রড কেস, যেটা বিভিন্ন নিউজে বিভিন্ন আপনার পত্র পত্রিকায় বিশালভাবে প্রচারিত হয়েছিল। এই কেসটা সেই 12 মিলিয়ন পাউন্ডের অধিক ফ্রড হয়েছিল। সেই গভর্নমেন্ট বডি, যে গর্নজি একটা ব্রিটিশ টেরিটরি গভর্নমেন্ট আছে, তাদের থেকে শুরু করে এনএইচএস এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানদের কাছ থেকে প্রায় 12 মিলিয়ন পাউন্ডেরও অধিক পয়সা আপনার ফ্রড করা হয়েছিল। ওইটার উপর কিভাবে তারা এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিটা করেছে, এই লেস্টার ক্রাউন কোর্টের মধ্যে এই কেসটা হয়েছিল। ওই কেসের উপরে আমি এবং আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি কথা বলবো। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে ফোন করে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলে, অথবা অ্যারেস্ট করে যদি পুলিশ স্টেশনে নিয়ে যায়, সে ঘর থেকে হোক, বাইরের থেকে হোক, রাস্তা থেকে হোক, অফিস থেকে হোক, তখন সাথে সাথে দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নেবেন। আমি আমার বক্তব্যগুলো বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। এই ক্রিমিনাল লটা অত্যন্ত মানুষের জন্য পীড়াদায়ক হয়ে যায় যখন একটা ক্রিমিনাল ট্রায়াল ফেস করতে হয়। যখনই একজনের ক্রিমিনাল কেস হয়, আমি সেটা আজকে দীর্ঘ 25 বছর ধরে আমি করে আসছি, তারা খুব ভীতগ্রস্ত হয়ে যায়। তাদের বিভিন্ন পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, চারিদিক দিয়ে আঘাত আসে এবং তারা খুবই একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে থাকে। আমি সব সময় বলি, যত তাড়াতাড়ি আপনি
একজন অভিজ্ঞ সলিসিটরের অ্যাডভাইস নেবেন, ততই আপনার কেসটা একটা সহসা একটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে। এখানে দেরি করা উচিত না, কারণ এই ক্রিমিনাল কেসের পরিণতি কিন্তু হতে পারে অনেক ভয়াবহ। তার মানে আপনার কনভিকশন হলে আপনাকে জেল হাজতে যেতে হতে পারে, যার জন্য এই কেসগুলোকে আপনাকে খুব কেয়ারফুলি, খুব শুরু থেকেই আপনাকে হ্যান্ডেল করতে হবে। একটা প্রপার লিগ্যাল টিম চুজ করা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে অনেকে আসছে, আজম সাহেব আমরা তো টেলিফোনেই পাই নাই, আমাদেরকে পুলিশ একটা ফোন লয়ার দিয়েছিল, যখন অ্যারেস্ট হয়েছিলাম তখন ওই লয়ার আমাদেরকে কোনো স্টেটমেন্ট নেয় নাই, সবকিছু ডিসকাস করে নাই, ভালো মতো মিটিং করে নাই, টেলিফোনে আনসার করতে পারে না, যেহেতু আমরা ইংরেজি বলতে পারি না। এখন দেখতে দেখতে আপনার ট্রায়াল হয়ে গেছে এবং অনেক বছরের 20 বছর, 22 বছর, 25 বছর, 15 বছর লম্বা লম্বা সাজা হয়ে গেছে। আপিল করতে চাই, আপিলের স্কোপ কিন্তু খুবই লিমিটেড, খুবই আপনার লিমিটেড স্কোপ। মানেই হচ্ছে, যেটা আমি বলতে চাই, খুব এক্সেপশনাল গুড রিজন, গুড গ্রাউন্ড যদি না হয়, সেখানে ক্রাউন কোর্টের ভার্ডিক্টের এগেনস্টে আপিল করা যায় না। এখানে আপনার অনেকগুলো কনসিকুয়েন্স আছে, পরিণতি আছে। সুতরাং আপনাকে যেটা করতে হবে, শুরু থেকেই আপনাকে রাইট লিগ্যাল টিম চুজ করতে হবে। আর আমি যেটা করি, যখনই আমার কাছে একটা কেস আসে, তখন সাথে সাথে আমি ওই কেসের জন্য একজন অভিজ্ঞ ব্যারিস্টার আমি এনগেজ করি, এবং ব্যারিস্টারদেরও বিভিন্ন অভিজ্ঞতা আছে, এক একজন এক এক খাতের জন্য অভিজ্ঞতা। ফ্রড কেসের জন্য, সেক্সুয়াল অফেন্সের জন্য, অন্যান্য আপনার মানে ক্রিমিনাল অফেন্সগুলোর জন্য আমরা দেখে শুনে এরকম একজন অভিজ্ঞ দক্ষ ব্যারিস্টার এনগেজ করি, এবং তখন সলিসিটর এবং ব্যারিস্টার আমরা দুজনে মিলে তখন কেসের উপরে কাজ করি। প্রায় সময় একটা প্রশ্ন আসে, হোয়েন শুড আই সিক অ্যাডভাইস, যে কখন আমাকে অ্যাডভাইস সিক করতে হবে। There is no stage that is too early or too late to seek legal advice if you consider yourself to be in trouble. এখানে কোনো আর্লি লিগ্যাল অ্যাডভাইস বলতে কোনো কথা নাই, অথবা খুব দেরি হয়ে গেছে বলাটাও এইরকম মানে বলা যাবে না। কিন্তু বাস্তবিক পক্ষে যেটা ভালো, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি আপনি অ্যাডভাইস নেবেন, ততই আপনার জন্য ভালো হবে। আপনি যখনই মনে করবেন আপনি একটা পুলিশের ট্রাবলের মধ্যে আছেন, একটা ঝামেলার মধ্যে আছেন, আপনাকে অ্যারেস্ট করতে পারে, আপনি মনে হচ্ছে যে আপনাকে এনি টাইম পুলিশ অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যেতে পারে, তখন থেকেই আপনি স্টার্ট করবেন অ্যাডভাইস সিক করা। অ্যাডভাইস সিক করতে হলে আপনাকে আগে দেখতে হবে কোন সলিসিটরের কাছে যাবেন। আপনাকে দেখতে হবে কারা ক্রিমিনাল লয়ের অভিজ্ঞতা আছে, যাদের স্পেশালিজম আছে ক্রিমিনাল লয়ের উপর, তাদের কাছে আপনাকে যেতে হবে। আপনি ইমিগ্রেশন ল, হাউজিং ল, ডিভোর্স ল, কনভেন্সিং ল, প্রপার্টি ল, তাদের কাছে গেলে আপনার ক্রিমিনাল লয়ের সার্ভিস আপনি পাবেন না, কারণ এগুলো হলো সিভিল ল এরিয়া, সিভিল লয়ের উপর তারা প্র্যাকটিস করে। ক্রিমিনাল ল হচ্ছে ডিফারেন্ট এরিয়া অফ প্র্যাকটিস। সুতরাং আপনাকে যেতে হবে ওই সলিসিটরের কাছে যারা ক্রিমিনাল লয়ের উপরে স্পেশালিস্ট, দক্ষ এবং অভিজ্ঞ। যখনই আপনার মনে হবে যে আপনি একটা ট্রাবলের মধ্যে আছেন পুলিশের, তখনই আপনার এই অ্যাডভাইস নেওয়াটা উচিত, সেটা আমি সবসময় বলি। ইনফ্যাক্ট, the earlier you get an experienced legal representative on board, the more likely you are to avoid mistakes at the beginning of proceedings that can come back to haunt you later if the matter proceeds to litigation. বাস্তবিক পক্ষে যেটা সত্য সেটা হচ্ছে, যত তাড়াতাড়ি আপনি অ্যাডভাইস নেবেন, লিগ্যাল অ্যাডভাইস নেবেন, একজন সলিসিটরকে এনগেজ করবেন, তত তাড়াতাড়ি আপনার কেসটা একটা কন্ট্রোলে চলে আসবে, ওই সলিসিটরের কন্ট্রোলে চলে আসবে। সলিসিটর আপনার কেসটাকে লুক আফটার করবে, আপনাকে গাইড করবে, আপনাকে অ্যাডভাইস করবে, কোন স্টেপ নিতে হবে সেটা বলবে, এবং তত
যত তাড়াতাড়ি আপনি এনগেজ করবেন তত তাড়াতাড়ি আপনার কেসটা একটা প্রপার কন্ট্রোলের মধ্যে চলে আসবে। ইভেন আপনি যদি সন্দেহ হচ্ছে যে আপনাকে পুলিশ অ্যারেস্ট করবে, আপনাকে ইন্টারভিউর জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাবে, তখন থেকে আপনাকে অ্যাডভাইস সিক করা উচিত। তার কারণ হলো তখন থেকে যদি আপনি অ্যাডভাইস সিক করেন তখন লয়ার আপনার সাথে বুঝে সবকিছু প্রিপারেশন নিবে এবং কেস যখন কোর্টে যাবে তখন তাদের আর তাড়াহুড়া করতে হবে না এবং আপনাকেও একটা ঝামেলার মধ্যে থাকতে হবে না যে আপনার লাস্ট মিনিট আপনার কোর্টের কেসের তারিখ পড়ে গেছে, আপনি এখনো লয়ার ঠিক করতে পারেন নাই, এই আপনার প্রেশারের মধ্যে থাকতে হবে না। সুতরাং সবসময়ই আমার কাছে যখনই ফোন করে যে আমি মনে হচ্ছে এই ধরনের একটা কিছু সম্ভাবনা আছে, এই ধরনের একটা প্রবলেম হচ্ছে, যখনই আপনার মনে হবে যে আপনি একটা ট্রাবলের মধ্যে আছেন তখনই আপনি অ্যাডভাইস সিক করবেন। আমি এবং আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি আজকে যে কেসের উপর বলবো সেটা হচ্ছে একটা ফ্রডস্টাররা 12 মিলিয়ন পাউন্ডের ফ্রড করেছে, কেলেঙ্কারি করেছে, স্ক্যাম করেছে। তাদেরকে জেল হাজত দেওয়া হয়েছিল, সাজা দেওয়া হয়েছিল লেস্টার ক্রাউন কোর্ট থেকে এবং তারা টার্গেট করেছিল NHS হসপিটালস, কাউন্সিলস and government out of more than 12 million pounds they have been sentenced in the Leicester Crown Court. যারা কনভিক্টেড হয়েছিল এই যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করার জন্য NHS হসপিটালের এগেইনস্টে কাউন্সিলকেও তারা ফ্রডুলেন্টলি পয়সা নিয়েছিল এবং গভর্নমেন্টটা হইলে একটা ছোট একটা ব্রিটিশ টেরিটরি, দ্য গোয়ার্নসি গভর্নমেন্ট বলা, এরা সবার কাছ থেকে বিভিন্নভাবে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে যে পয়সা নিয়েছিল সেটা হলো 12 মিলিয়ন পাউন্ডেরও অধিক পয়সা ফ্রড করা হয়েছিল। ওই কেসের উপরে আমি এবং আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি আজ কথা বলবো। লিন, I come to you with the case of where the 12 million pound UK-wide scam been sentenced in the Leicester Crown Court. Would you please outline the fact of the case, background? Yes. Well, it was 12 million pounds defrauding of a number of NHS hospitals, councils and government out of more than 12 million pounds. There were 10 people arrested for conspiring, which means essentially it was an agreement. It's a legal term for people making an agreement, and they were given sentences of up to 10 years in prison. So what the actual scam was, it was forged letters, emails, faxes to 22 different organisations, pretending to be from a legitimate firm or company that was already carrying out contract work for those organisations, saying that bank details had changed. So what happened was that the bank details were changed and set up and directed off to the fraudsters' accounts that the fraudsters had set up. And this continued for over a period of time. And eventually it was 12 million pounds, up to 12 million pounds estimated to have been basically stolen. Yeah. দর্শক শুনছেন আমার কলিগ যেটা বলছে, এই ফ্রডস্টাররা তারা জালিয়াতি করেছিল, নকল করেছিল, চিঠি, ইমেইল, ফ্যাক্স, এগুলো সব জালিয়াতি করে নকল করে তারা পয়সা তারা প্রিটেন্ড করেছিল, তারা ভান করেছিল যে তারা হইল অরিজিনাল লেজিটিমেট আপনার পয়সা চাচ্ছে। তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্ক যেটা এই সমস্ত অর্গানাইজেশনের সাথে ছিল ওই কন্ট্রাক্ট ওয়ার্ক তারা করেছে এবং তারা লেজিটিমেট তাদের বৈধ তারা এই পয়সাগুলো তাদের কাছ থেকে চাওয়ার জন্য এবং সে বিভিন্নভাবে
মানে আপনার নকল করে, ফোর্জারি করে, চিঠি, ইমেইল, ফ্যাক্স গুলা ফোর্জ করে বিভিন্ন অর্গানাইজেশনের কাছ থেকে তারা পয়সা বের করে নিয়েছিল। এই অর্গানাইজেশনগুলো হচ্ছে এনএইচএস হসপিটালস, লোকাল কাউন্সিলস অ্যান্ড গভর্নমেন্ট। গভর্নমেন্ট হচ্ছে গুয়ার্নজি গভর্নমেন্ট, এটা হলো একটা ব্রিটিশ টেরিটরি। এগুলো আপনার অনেক বছর ধরে, অনেক দিন ধরে এগুলো হচ্ছিল এবং পুলিশের কিন্তু অনেক সময় গেছে এগুলা ইনভেস্টিগেট করার জন্য। অনেক বড় ধরনের একটা অপারেশন হয়েছিল এবং সেখানে তারা এই অনেকরে সাজা দিয়েছিল এগুলোর জন্য। So particularly the biggest victim was the Guernsey government, Lynn, yeah, which lost 2.6 million. And then another one is the Lincoln's St. George's Hospital. Yes, and that was 1.28 million. 1.28 million, yeah. So the NHS staff failed to check the bank details. I understand that one in that case. Well, yes. I mean, because again, it's like with fraud, a personal fraud. You know, when you receive things that look to be legitimate, you don't look behind them, and I think that's what happened here. I mean, it was 1.28 million in that one, which was to build a mental health unit at St. George's Hospital in Lincoln, and that was diverted to one of the fraudsters' bank accounts. Yes, the trust didn't check that the new bank details supplied were correct. And how that was found out, it was an employee of the actual firm that were conducting the building happened to see the letter and noticed that its logo was clearly a forgery because it didn't look correct. And they also noticed that there were fake reference numbers and signatures, and it was only at that stage that the alarm was raised. So it was queried, I think, by the one of the building firms, and then the demand was given to them and said, "This is your demand," and then they said, "No, it isn't. It's clearly a forgery," and that's how it was discovered. Yeah, দর্শক, এই কোম্পানির একজন কর্মচারী, সে যে চিঠিটা পাঠিয়েছে তাদের কাছে, সেটার মধ্যে লগো যেটা ছিল, ওই লগোটা মিসপ্লেস করা হয়েছিল। মানে লগোটা যে জায়গায় থাকার কথা ওই জায়গা থেকে অন্য জায়গায় একটু সরানো ছিল, এবং সেখানে যে রেফারেন্স দেওয়া হয়েছিল চিঠির মধ্যে, ওই রেফারেন্সটা একটা ফেক রেফারেন্স, একটা নকল রেফারেন্স দেওয়া হয়েছিল। এগুলো দেখে এবং সিগনেচারও তাদের ওই এমপ্লয়ি যখন চেক করতেছিল, মনে হচ্ছিল যে না, এটাও যে সিগনেচার যেটা সেটাও নকল করা হয়েছিল। এগুলো দেখে তখন তার সন্দেহ হয়েছিল, তখন থেকেই আপনার অ্যালার্ট হয়ে গেছে, তখন তারা আপনার পুলিশকে রিপোর্ট করছে এই সিমটম গুলো দেখার পরে। আপনার এই লিঙ্কনশায়ার পার্টনারশিপ NHS Foundation Trust then called the police at the end of 2011, sparking a lengthy investigation led by Lincolnshire Police and support from NHS Protect. So from that point, Lynn, it started the investigation. So basically আপনার এই যখনই তারা এগুলা মানে বের করতে পারছে এই ফ্রডুলেন্ট গুলো, তখন তারা পুলিশকে কন্টাক্ট করছে towards the end of 2011, and তখন আপনার তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তটা শুরু হয়েছিল লিঙ্কনশায়ার পুলিশ এবং NHS প্রোটেক্ট তাদের একসাথে। Then
Okay. You talk about the how the police came to investigate at the beginning. Yes, well, they were alerted, and it was a very long investigation. At one of the officers, the senior officers, said at the end of the day what they actually had to do was that they found that some of the perpetrators were actually based in Dubai. So they had to investigate not just in England, but also in Dubai and Poland and various other countries where the fraudsters were based or residing. So they had to actually not just investigate within England, but they had to contact police forces in those other countries as well to assist them with their investigation. So it was very complex, and it was also, as we've noted, it was a conspiracy, and a conspiracy is a very difficult offence to prove. It involves proving that there were agreements between the individuals, and it actually, you have to get evidence of conversations and evidence of the agreements, and it's a very lengthy investigation. And what the group of people that did this, it was an international organised crime group. So they're very sophisticated, and they know how to avoid detection, and they know how to also how you deal with police questioning and basically any loopholes in the law they're aware of, and that was what the police were up against in their investigation, which took a number of years. দর্শক, এখানে পুলিশ অনেক আপনার কাজ করছে, এবং তারা বলছে কি যে পোল্যান্ড, দুবাই এবং আরো অনেকগুলো দেশের যে আপনার অথরিটির সহযোগিতায়, তাদের হেল্পে তারা একটা বিরাট একটা অর্গানাইজড ইন্টারন্যাশনাল ক্রাইম গ্রুপকে তারা স্টপ করেছিল, বিচারের আওতায় নিয়ে আসছিল। এই ইনভেস্টিগেশনটা সে অনেক দিন ধরে, অনেক মাস বছর ধরে চলছিল, এবং সেগুলা ইনভেস্টিগেশনটা তারা বলছে কি এটা তারা সাকসেসফুল হয়েছিল, কারণ পোল্যান্ড, দুবাই এবং আরো অনেকগুলো দেশের অথরিটি ব্রিটিশ আপনার পুলিশকে কোঅপারেট করেছিল, সহায়তা করেছিল, হেল্প করেছিল এই অর্গানাইজড ক্রাইম গ্রুপটাকে ডিসম্যান্টল করার জন্য, এটাকে ব্রেক করার জন্য, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য। এটা ছিল একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজড ক্রাইম গ্রুপ। এবং জাজ যে মানে আপনার এই যাদেরকে সাজা দিয়েছিল, সে বলছে কি এটা খুবই সফিস্টিকেটেড, খুবই বুদ্ধি সম্পন্ন এবং খুবই দক্ষ, অভিজ্ঞ, তারা এক্সপেরিয়েন্সড ফ্রডস্টার। তারা যেগুলা তারা টার্গেট করেছিল এই গভর্নমেন্ট বডিগুলোকে, এই যে এনএইচএস হসপিটালকে এবং লোকাল অথরিটিকে, লোকাল কাউন্সিলকে। তারা মনে করছে কি এই সমস্ত জায়গার অ্যাকাউন্টিং সিস্টেমগুলো একটু ভালনারেবল হবে, এই সমস্ত গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর মধ্যে চেকিংটা বেশি হবে না, তারা এদেরকে বেশি টার্গেট করেছিল, এবং এদের কাছ থেকে অনেক কয়েক মিলিয়ন পাউন্ড তারা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে বের করে নিয়ে আসছিল। তারা took advantage of the fact that public sector contracts were freely available to see under financial transparency rules. তারা মনে করছে কি এইটা ওদেরকে টার্গেট করাটা তাদের জন্য সহজ হবে। When sentencing these people, Lane, judge said this was a sophisticated and widespread fraud in its conception and execution.
Would you like to say on that comment? Yes, because the bodies that were selected because it was suspected or hoped that there was vulnerability in their accounting processes. So, in other words, as you've said, Shafi, the contracts under financial transparency, bodies like the NHS and other government bodies have to put on a public site on the internet the names of the companies that they have awarded the contracts to. So everyone can see that. And what on these unscrupulous individuals did, they were able to see that, and then they obtained and researched and got letterheads and details from the respective companies, but what the letterheads would look like, who would sign the letters, who the individuals were. So this is why it was very sophisticated. And then they mocked up, as it were, they created the letterheads and sent them off. And because the systems, as they had hoped, didn't involve checking each particular bill or demand that came in, checking that it was from the firm that it purported to be from, which would have involved, calling the firm, speaking to the relevant people. That wasn't done. Simply the individuals who were involved with signing off the invoices and paying them just took them at face value. এই জাজ যখন তাদেরকে সেন্টেন্স দিচ্ছিল তখন দর্শক বলছে কি যে এটা খুবই বাস্তব বুদ্ধি সম্পন্ন ছিল তারা, এবং এটা খুব বিশাল ছিল, খুব ওয়াইড স্প্রেড ছিল। সে শুরু থেকে কনসেপশন থেকে এক্সিকিউশন এবং সেটা শেষ পর্যন্ত এটা ছিল একটা বিশাল ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি। এবং সে বলছে কি, জাজ বলছে কি, তারা সিলেক্ট করছিল এই গভর্নমেন্ট বডিদেরকে, এই যে কাউন্সিলকে এবং এনএইচএস ট্রাস্টকে। তারা মনে করছে কি তাদের অ্যাকাউন্টিং প্রসেসগুলো একটু ভালনারেবল হবে, দুর্বল হবে, তাদেরকে টার্গেট করলে তাদের জন্য সুযোগ হবে, সুবিধা হবে। The loss falls necessarily on those who are not able to pay it. Ultimately, the members of the public whose taxes fund these bodies, he said. Now, judge বলছে কি এদের আসলে এরা তো এই বডিগুলো ফান্ডেড হচ্ছে আপনার পাবলিকের ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে। তো জাজ বলছে কি আলটিমেটলি এই বডিগুলো তো আর পয়সা দিচ্ছে না, পয়সা দিচ্ছে ট্যাক্স পেয়ারের পয়সাগুলো, এবং এটা প্রচুর অর্থনৈতিক আপনার পাবলিক যে ট্যাক্স পেয়ার্সের মানি আপনার তারা ফ্রডুলেন্টলি এভাবে নিয়ে গেছে। এবং তারপর হচ্ছে কি সে বিভিন্ন ধরনের সাজা তাদেরকে দিয়েছিল এবং অনেক সাজা দিয়েছিল। এই সাজা দেওয়ার মধ্যে do you want to say something briefly about the sentencing, how they been sentenced, Lynn? Well, there were different sentences, but the highest sentences that were passed on some of the conspirators was 10 years in prison. So they were all given different sentences depending on their involvement. But by way of example, some who were charged, there was one charged with conspiracy to launder money and conspiracy to defraud, 47-year-old, 10 years for each of those offences to run concurrently, meaning a total of 10 years. Then another one got 40 months for the same offences. So it depends on the level of involvement.
two of them 67 months. Someone else got a suspended sentence, a 12-month sentence suspended for 2 years. Another a 15-month sentence suspended for 2 years, and then another 21 months suspended for 2 years. Then it went down 22 weeks, and then another individual was jailed for 8 months and ordered to repay £20,000 to Lincolnshire NHS Trust. And then an 11th individual was sentenced as well to a lower sentence. So it went from 10 years down to suspended sentences. Yeah. দর্শক বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছিল অনেককে, এবং এগুলো অনেকগুলো লম্বা লম্বা সাজা দেওয়া হয়েছিল। আর তারপর হচ্ছে কি আপনার এই সাজার পরে তো শুধু সাজা না, তাদের যে সম্পদ বাজেয়াপ্তের যে কনফিসকেশন প্রসিডিংস ওইটাও করা হয়েছিল। এগুলা যখন এই ফ্রড কেস হয় তখন এই সমস্ত কেসের জন্য কনফিসকেশন প্রসিডিংস শুরু হয়। শুধু সাজা না, তারা যে সম্পদ যেগুলো তারা অর্জন করেছে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে, এইগুলো তখন রিকভারির জন্য আপনার আরেকটা প্রসিডিং শুরু হবে। এগুলো তখন ওই কোর্টের মধ্যে হয়েছিল। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথে থাকুন।